আসসালামু আলাইকুম। সম্মানিত করদাতা, স্বাগত জানাচ্ছি এই টিউটোরিয়ালের দ্বিতীয় অংশ ফর্ম পূরণ অধ্যায়ে। ফর্মটি পূরণ করার পূর্বে অনুগ্রহ করে টিউটোরিয়ালটি পুরোপুরি শোনার পর পূরণ করলে উপকৃত হবেন। প্রয়োজনে সম্পূর্ণ টিউটোরিয়ালটি শোনার পর প্রতিটি পৃষ্ঠা আলাদাভাবে পূর্বে এক একটি অধ্যায় বা পৃষ্ঠা শোনার পর ফর্মটি পূরণ করুন, তাহলে ভুল হওয়ার আশঙ্কা থাকবে না। সম্মানিত আয়করদাতাদের এই সহযোগী টিউটোরিয়ালের প্রথম অংশ ছিল বিষয়ভিত্তিক বিশ্লেষণমূলক গাইড বা পরামর্শ, এবং দ্বিতীয় অংশ সাজানো হয়েছে ফর্ম পূরণ এবং কর নির্ণয়ের পদ্ধতি দিয়ে। এছাড়া ব্যবসায়ী পেশাজীবী করদাতাদের জন্য তার ব্যবসায়ের একটি হিসাব পর্ব দেখানো হয়েছে। আমরা ফর্ম পূরণ বিষয়ে একটু বলতে চাই। এবছর এনবিআর থেকে আরও দুটো ফর্ম সংযুক্ত করা হয়েছে। একটি ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ের সীমা আছে এমন ব্যবসায়ী পেশাজীবী করদাতার জন্য, অন্যটি শুধুমাত্র বেতন হতে আয় আসে এমন করদাতার জন্য। আমরা গত বছর থেকে যে ফর্মটি প্রচলন আছে আগে থেকেই, সেই ৮ পাতা বিশিষ্ট ফর্মটিকে বেছে নিয়েছি। এখানে আসলে আমরা চাইছিলাম একটু বিস্তারিত আলোচনা করে যে এই ফর্মের ১ থেকে ৮ পর্যন্ত যতগুলো বিষয় বর্ণনা আছে প্রত্যেকটি বিষয় আমরা আলাদাভাবে বিস্তারিত আলোচনায় আনব। এবছর যে দুটো ফর্ম সংযুক্ত হয়েছে, এই ফর্ম দুটো মাত্র ৩ পাতা বিশিষ্ট। আপনাদের সুবিধার্থে যাতে স্বল্প সময়ে পূরণ করে জমা দিতে পারেন, এই বিষয়টি সেজন্যই করা হয়েছে। আপনি চাইলে যে কোনো ফর্ম দিয়েই গত বছরের যে ফর্মটি আছে বা এই বছর যে সংযুক্ত করেছে, আপনি আপনার পেশার অবস্থা অনুযায়ী, আয় অনুযায়ী আপনি যে কোনো ফর্ম দিয়েই আপনি আপনার রিটার্ন জমা দিতে পারেন। তবে উল্লেখ্য যে এই বছর টিআইএনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে 12 ডিজিটের টিআইএন উল্লেখ করতে হবে এবং প্রথমেই আপনাকে টিআইএন নাম্বারটি নিতে হবে রিটার্ন জমাদানের পূর্বে। আমরা এছাড়াও সরকারি কর্মকর্তা বা অথবা বেতন হতে আয় আসে তাদের জন্য যে ফর্মটি করা হয়েছে ৩ পাতা বিশিষ্ট, সেই ফর্মটি দিয়েও একটি আলাদা পর্ব আমরা রেখেছি। সেটি দেখলে হয়তো আপনাদের এই বছরের ফর্ম পূরণের যে বিষয়টি সেটি আপনাদের অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আমরা আরও চেষ্টা করেছি এখানে ওই ফর্মটি সরকার কর্তৃক যদিও ইংলিশ ভাষায় এ পর্যন্ত আমরা পেয়েছি, ইংরেজি ভাষায়, কিন্তু আমরা সেটাকে বাংলা করে বাংলায় উপস্থাপনের চেষ্টা করেছি। আশা করি এটিও আপনাদের অনেকটা কাজে লাগবে। এবার আমরা ফর্ম পূরণ অধ্যায়ে সরাসরি পূরণের কাজ শুরু করব। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৩৬ নং অধ্যাদেশ এর অধীন আয়কর রিটার্ন ফর্ম। এটি কোম্পানি ব্যতীত ব্যক্তি শ্রেণী ও অন্যান্য করদাতার জন্য। এই পৃষ্ঠাটি হচ্ছে প্রথম পৃষ্ঠা। এখানে আপনি আপনার ছবি সংযুক্ত করুন যদি নতুন করদাতা হয়ে থাকেন, আর পুরনো করদাতাদের জন্য প্রতি ৫ বছর পর পর ছবি জমাদানের একটা নিয়ম রয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। এখানে স্বনির্ধারণী, সার্বজনীন, স্বনির্ধারণী, সাধারণ, এটা পুরনো ফর্মের আলোকে। এই ফর্মটিতে এই ৩টি পদ্ধতির মধ্যে আপনি যেই প্রকৃতি অনুসারে আপনি আপনার রিটার্নটি জমা দিতে চান সেখানে টিক চিহ্ন দিতে হবে। তবে এই ৩টি বিষয়ে আমাদের একটা আলোচনা রয়েছে আমাদের টিউটোরিয়ালের প্রথম অংশে। আপনি চাইলে
ওই অংশটি ভালো করে শুনে আসতে পারেন এবং বুঝে আসতে পারেন, যাতে করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনি আসলে কোন পদ্ধতির আওতায় রিটার্নটি জমা দিতে যাচ্ছেন। আমরা এখন সরাসরি ফর্ম পূরণ করব। ফর্ম পূরণের এই পর্যায়ে প্রথমেই নাম লিখুন। এখানে আমরা একটা কাল্পনিক ব্যক্তির হিসাব উপস্থাপনা করার চেষ্টা করেছি, এখানে কাউকে উদ্দেশ্য করে নয়। আমরা একজনের নাম লিখছি। জাতীয় পরিচয়পত্র নাম্বার যদি থাকে আপনি তা উল্লেখ করুন। আমরা একটা নাম্বার এখানে দিয়েছি, এমনি জাস্ট রাফ নাম্বার। টিআইএন নাম্বার, যদি আপনার টিআইএন নাম্বার গত বছরের থাকে, অবশ্যই আমরা আগেও বলেছি আপনাকে এই বছর 12 ডিজিটের নাম্বার আপনাকে নিতে হবে। এখানে যদিও বা আমার এখানে 13 ডিজিটের 11 ডিজিটের নাম্বার উল্লেখ আছে, আপনাকে এখানে অবশ্যই এই বছর প্রথমেই আপনাকে রিটার্নের ক্ষেত্রে আপনাকে টিআইএন নাম্বার নিতে হবে। এটা এবছর মেলাতে সুন্দর ব্যবস্থা রেখেছে এবং এই মেলায় আপনি সরাসরি আপনি আপনার নতুন টিআইএন পাবেন। যদি আপনার এটা নিজে থেকে আপনি অনলাইনে গিয়েও পারেন, আর যদি আপনার বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, মেলা কর্তৃপক্ষ যে ব্যবস্থা রেখেছে সেখান থেকে সরাসরি আপনি আপনার টিআইএন নাম্বারটি নিতে পারেন এবং সেখান থেকে টিআইএন নাম্বার নেওয়ার পর আপনি আপনার রিটার্নটা ওই আলোকেই, ওই টিআইএনের আলোকে, নাম্বার আলোকেই, নতুন নাম্বারের আলোকে আপনাকে রিটার্ন জমা দিতে হবে। আমরা আরেকটি ডিজিট এখানে বাড়িয়ে দিচ্ছি। সার্কেল 215, করঞ্চল 12। আমি আমার একটা আনুমানিক কাল্পনিক ব্যক্তির একটা সার্কেল এবং করঞ্চল উল্লেখ করেছি। আপনি আপনার সঠিক সার্কেল এবং করঞ্চল প্রদান করুন, সেটি অবশ্যই আপনার টিআইএন সার্টিফিকেটে উল্লেখ আছে। কর বৎসর 2013-14। আবাসিক মর্যাদা, নিবাসী বা অনিবাসী। এই বিষয়ে আমরা বলতে চাই, যদি একজন করদাতা একটি আয় বছরে কমপক্ষে 82 দিন বাংলাদেশে থাকেন, তাহলে তিনি নিবাসী ঘরে টিক চিহ্ন দেবেন। তা না হলে অনিবাসী ঘরে টিক চিহ্ন দিতে হবে। তবে কোনো ব্যক্তি যদি আয় বছরে কমপক্ষে 90 দিন বাংলাদেশে অবস্থান করেন এবং এর পূর্ববর্তী বছরে সর্বমোট 365 দিন বাংলাদেশে অবস্থান করেন, তাহলেও তিনি নিবাসী ঘরে টিক চিহ্ন দিবেন। তবে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী কিংবা বিদেশে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী নিবাসী হিসেবে রিটার্ন দাখিল করবেন। মর্যাদা, ব্যক্তি এবং ফার্ম, ব্যক্তিসংঘ, হিন্দু অবিভক্ত পরিবার। আপনি যে পর্যায়ে পড়েন সেটিতে টিক চিহ্ন দিন। আমি ব্যক্তি হিসাবে টিক চিহ্ন দিব, আমি যেহেতু ব্যক্তি হিসাবে রিটার্ন দাখিল করছি। ব্যবসা প্রতিষ্ঠানের নাম, নিয়োগকারীর নাম প্রযোজ্য ক্ষেত্রে, যদি আপনি চাকুরি বা ব্যবসা করে থাকেন সেটির একটা নাম আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আমি আমার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করছি, শামস ইন্টারন্যাশনাল। স্ত্রী বা স্বামীর নাম, যদি আপনি পুরুষ করদাতা হয়ে থাকেন স্ত্রীর নাম। করদাতা হলে টিআইএন নং উল্লেখ করুন। যদি তারা করদাতা হন তাদের ক্ষেত্রে টিআইএন নাম্বার উল্লেখ করুন। আমি প্রযোজ্য নয় লিখছি, যেহেতু তিনি করদাতা নয়, আমার স্ত্রী। পিতার নাম, আপনি আপনার পিতার নাম লিখুন। মাতার নাম লিখুন। জন্ম তারিখ উল্লেখ করুন। আমরা এই ফর্মটিতে খুব সহজ পদ্ধতি রেখেছি। আপনি আমরা এই
টিউটোরিয়ালটির সাথে ওপেনিং পেজে একটি অ্যাটাচমেন্ট নামে একটি ফোল্ডার রয়েছে বা একটা বাটন রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনি আপনার রিটার্ন ফর্মটি আমাদের এখান থেকেও নিয়ে এই পদ্ধতিতে খুব সহজেই এই ফর্মটি দিয়ে আপনার রিটার্ন জমা দিতে পারেন। এখানে আপনার বর্তমান ঠিকানা উল্লেখ করুন। আমি আমার ঠিকানা উল্লেখ করছি। বাংলাদেশ। স্থায়ী ঠিকানা, আপনি আপনার স্থায়ী ঠিকানা যেখানে আছে সেখানকার উল্লেখ করুন। আমি আমার স্থায়ী ঠিকানা দিচ্ছি। গ্রাম সাথীর চর, থানা নিকলি, জেলা কিশোরগঞ্জ। আপনি আপনার টেলিফোন নাম্বার এবং মোবাইল নাম্বার, আবাসিক বা আবাসিক কোনো নাম্বার টেলিফোন থেকে থাকে সেটি প্রদান করে, ভ্যাট রেজিস্ট্রেশনের এক্ষেত্রে থাকছে না, যদি ব্যক্তি রিটার্নের ক্ষেত্রে আপনি এগুলো উল্লেখ করে আপনি এই পেজটি শেষ করুন। আমরা পরবর্তী পেজ দ্বিতীয় পাতায় কাজ করব। প্রয়োজনে আরেকবার আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত এই পাতাটি একবার দেখে নিন এবং দিয়ে সেভ করুন।